আরও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ মিতিনের ২০ গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে। আগের অডিও স্টোরিতে আপনারা এই গল্পের প্রথম অধ্যায় শুনেছেন। আজ শোনাব দ্বিতীয় অধ্যায়। ১০টা নাগাদ থানায় ঢুকল মিতিন। অফিসার ইনচার্জ সুবীর হালদারকে ফোন করাই ছিল। মিতিনকে দেখেই তার পুলিশি গলা গম গম। আসুন আসুন ম্যাডাম, আপনার জন্যই ধূপধুনো জ্বালিয়ে বসে আছি। আমার সৌভাগ্য। মিতিন চেয়ার টেনে বসল। লাবণ্য দেবীর বডি কি পোস্টমর্টমে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বোধহয় পুলিশ মর্গ থেকে বেরিয়ে কাটাপুকুরের টেবিলে। পিএম রিপোর্ট কবে পাচ্ছেন? মঙ্গলবার কিংবা বুধ। বড়সড় টেবিলের ওপারে ঘুরন চেয়ারে উপবিষ্ট দশাশয়ী চেহারার সুবীর ঝুঁকল সামান্য। মোটা মোটা ভুরু নাচিয়ে বলল, ব্যাপার কি বলুন তো? কাল রাত্রিলে ফোন, আজ সকালে ফোন। মহিলা কি আপনার চেনা জানা? একেবারে অপরিচিত, আর বলি কি করে। মিতিন অল্প হাসল। ভদ্রমহিলা এই বুধবারেই তো আমার কাছে এসেছিলেন। তাই নাকি? বলছিলেন ওকে নাকি স্লো পয়জনিং করা হচ্ছে। ইন্টারেস্টিং। সুবীর চোখ পিটপিট করল। জানেন তো, আমিও কাল স্পটে গিয়ে গন্ধ পেয়েছি। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। কি রকম? অ্যাপারেন্টলি সুইসাইড কেস। নিজের বিছানায় হাত পা বেঁকিয়ে পড়ে আছে, মুখে গ্যাজলা, কিন্তু ওদিকে আবার ড্রয়িং রুমের টেবিলে আধ গ্লাসের ওপর হুইস্কি। আত্মহত্যার আগে কেউ অতটা মাল ফেলে রেখে যায় বলুন? টেনশনেই তো ঢকাস করে গলায় ঢেলে দেবে। প্লাস কিচেনের সিঙ্কে আরেকটি গ্লাস নামানো, ফাঁকা। তবে আমি ডেফিনিট ওতেও ড্রিঙ্কস ছিল, হাইলি ফিশি। অর্থাৎ আপনি বলছেন ভদ্রমহিলার সঙ্গে আরও একজন কেউ ড্রিঙ্ক করছিলেন? অথবা করেছিলেন। কিন্তু গ্লাসটা সিঙ্কে ফেলে যাবে কেন? ধুয়ে মুছে জায়গা মতো রেখে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল। অফকোর্স যদি সেই মার্ডারার হয়। মিতিন আপন মনেই যেন বিড়বিড় করলো কথাগুলো। কাঁধের ব্যাগটা টেবিলে নামিয়ে বলল, বাই দ্য বাই, আপনারা নিউজটা পেলেন কখন? অ্যারাউন্ড 7:30। মহিলার হাজবেন্ড থানায় ফোন করেছিল। পলকের জন্য মিতিনের ভুরুতে ভাঁজ। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, উনি কি প্রথম ডেড বডিটা দেখেন? না, ওদের কাজের মেয়ে কোথায় যেন চড়তে বেরিয়েছিল, ফিরে দেখে ওই কাণ্ড। তারপর মেয়েটাই হল্লা জুড়ে ফ্যামিলির লোকজনকে ডাকে। মৃত্যুর টাইমটা জানা গেছে? 5টা থেকে 5:30টার মধ্যে। মিতিন একটুক্ষণ চুপ থেকে বলল, খুব খারাপ লাগছে জানেন। ভদ্রমহিলা আমার হেল্প চাইলেন, অথচ ভালো করে কিছু বোঝার আগেই উনি। তাই বুঝি মর্মপীড়ায় ভুগছেন? একদম ঠিক। এখন আপনাদের পাশে পাশে আমিও একটা ইনভেস্টিগেশন চালাতে পারলে মানসিক শান্তি পাই। অফকোর্স আপনাদের কোঅপারেশনও দরকার। দেখুন ঘাটাঘাটি করে। সুবীর মুচকি হাসল। তবে আপনাদের লাবণ্য মজুমদার সম্পর্কে রিপোর্ট কিন্তু খুব খারাপ। স্বভাব চরিত্র নাকি মোটেই সুবিধের ছিল না মহিলার, যদ্দূর খবর পেয়েছি। অত্যন্ত ফাস্ট লাইফ লিড করত। রেগুলার ক্লাব পার্টি, হাঁসের মতো মালটানা, রাত দুপুরে বেহেড হয়ে ফেরা। 48 বছর বয়সেও কচি ছেলে ধরার জন্য ছোক ছোক। গুণের সৌরভে একেবারে মম। এই টাইপের মহিলারাই তো বেঘরে মরে। তা বলে কেউ তাকে মেরে ফেলবে, এটাও নিশ্চয়ই মেনে নেওয়া যায় না।
অফকোর্স নট। হোমিসাইড প্রমাণ হলে আমরাও কোমর বেঁধে লাগবো বই কি। হুইস্কি আর গ্লাস দুটো ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি, পিএম রিপোর্টটাও হাতে আসুক। সুবীরের সঙ্গে আরও দু চারটে কথা বলে উঠে পড়ল মিতিন। সকাল থেকে বেশ মেঘ করেছে আজ। ভাদ্রের শুরুতে আকাশ কদিন দারুণ ঝকঝকে ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে। রাস্তায় নেমে মিতিন দেখে নিল ব্যাগে ছাতাটা আছে কিনা। হাঁটছে চিন্তিত মুখে। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি নয়, মিনিট দশেকের মধ্যে মিতিন পৌঁছে গেছে এমারেল্ড টাওয়ারে। খাড়া 10 তলা আবাসনটির গেটে নিরাপত্তারক্ষীর বেজায় কড়াকড়ি। বহিরাগতদের নাম ঠিকানা গন্তব্য লিখে ঢুকতে হয়। রীতি প্রকরণের বেড়াটুকু টপকে মিতিন যখন লাবণ্যদের ফ্ল্যাটে বেল বাজালো, ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। দরজা খুলেছে এক মাঝবয়সী পুরুষ। সাদামাটা, বিশেষত্বহীন চেহারা, চোখে চশমা, মাথায় উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, পরনে পাজামা পাঞ্জাবি, মুখে একটা দিশেহারা ভাব। ভদ্রলোক প্রশ্ন করার আগে মিতিনই সপ্রতিভ স্বরে বলে উঠল, নমস্কার, আমার নাম প্রজ্ঞাপারমিতা মুখার্জি, থার্ড আই থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার মজুমদার, আই মিন লাবণ্য দেবীর হাজব্যান্ড। আবার মিডিয়া? অনিমেষ হাত জোর করল। কাল রাত থেকে তো অনেক হলো, এবার একটু ছাড়ান দিন না প্লিজ। ভুল করছেন স্যার, আমি মিডিয়ার লোক নই। মিতিন বিনয়ী সুরে বলল, আমি একজন পেশাদার গোয়েন্দা। ও, তা এখানে কি চাই? জাস্ট দু চারটে প্রশ্ন ছিল, যদি কাইন্ডলি একটু সময় দেন। মিতিনের গলা আরো নরম। আসলে দিন তিনেক আগে লাবণ্য দেবী আমার কাছে এসেছিলেন তো। লাবণ্য আপনার কাছে গেছিল কেন? সেটা নিয়েই তো আলোচনা করতে চাইছিলাম। জানি খুব অসময়ে এসেছি, লাবণ্য দেবীর এখনো ক্রিমেশন হয়নি, তবু। দু চার সেকেন্ড থমকে রইল অনিমেষ। একটু বুঝি জরিপও করল মিতিনকে। ভারী গলায় বলল, আসুন। লিভিং রুমখানা বিশাল। বিদেশি সোফা সেট, পুরো কার্পেট, কোণে রাখা স্ট্যান্ড ল্যাম্প, বড়সড় ঝাড়বাতি, নামি আর্টিস্টদের পেন্টিং, মহার্ঘ পর্দা আর তামা, ব্রোঞ্জ, পিতলের ছোট বড় শোপিস থেকে ঠিকরে বেরোচ্ছে বৈভবের দ্যুতি। তবে ঘরের অঙ্গসজ্জা যেন সম্পদের সঙ্গে মানানসই নয়, একটু বা ছন্ন ছাড়া। অন্তত তেমনটাই মনে হলো মিতিনের। অদূরে প্রকাণ্ড ডাইনিং টেবিল, রান্নাঘরের একটা অংশও যেন দেখা যায়। বন্ধ কাচের দরজার ওপারে ব্যালকনিও দৃশ্যমান। স্প্লিট এসি মৃদু মৃদু ঠান্ডা ছড়াচ্ছে হলে। কাচের সেন্টার টেবিলে আলগা চোখ বুলিয়ে মিতিন বলল, লাবণ্য দেবী আমাকে মিট করেছিলেন বুধবার। সম্ভবত আপনি তখন কলকাতায় ছিলেন না। হ্যাঁ, হায়দ্রাবাদে গিয়েছিলাম, বিজনেস ট্যুর। উনি আজ বিকেলে আবার আমার কাছে যাবেন বলেছিলেন, আর আপনার বোধহয় আজ রাতে ফেরার কথা। কাজ মিটে গেল তাই চলে এলাম। অনিমেষ একটু যেন থতমত। কেন বলুন তো? লাবণ্য দেবীর আপনার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ছিল। মিতিন স্থির চোখে তাকালো। আপনি নাকি ওকে? বুঝেছি, স্লো পয়জনিং করছিলাম তাই তো? অনিমেষ তেতস্বরে বলল, ওর মাথাটা ইদানিং একেবারেই গিয়েছিল। আমারও অবশ্য লাবণ্য দেবীকে খুব নর্মাল লাগেনি, তবে শনিবার মানে আজ আমার কাছে সেকেন্ড ভিজিটের আগেই দুম করে উনি মারা গেলেন। এটা কি একটু মিস্টিরিয়াস লাগে না? দাঁড়ান দাঁড়ান,
আপনার ইঙ্গিতটা আমি বুঝেছি। অনিমেষ সোজা হয়ে বসল, বাঁ হাতের তর্জনী তুলে বলল, শুনুন, আমার স্ত্রী ছিল এক সাইকিক পেশেন্ট। মুঠো মুঠো ডিপ্রেশনের ওষুধ খেত সে। বিশ্বাস না হয় আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সেনগুপ্তকে জিজ্ঞেস করে দেখবেন। আপনারা কেন যে রহস্য খুঁজছেন জানি না, তবে যারা লাবণ্যকে কাছ থেকে দেখেছে তারা এক বাক্যে বলবে, ডিপ্রেশনের ঝোঁকে কিছু একটা খেয়ে আত্মহত্যা করা তার পক্ষে মোটেই অস্বাভাবিক নয়। অর্থাৎ আপনি শিওর লাবণ্য দেবী সুইসাইড করেছেন? আর কি হতে পারে? পুলিশ কিন্তু ফ্ল্যাটে দুটো গ্লাস পেয়েছে, একটায় হুইস্কি ছিল, একটা ফাঁকা। কথাটায় হঠাৎই থম মেরে গেল অনিমেষ। খানিক পরে নিচু গলায় বলল, দেখুন, আপনার কাছে সে গিয়েছিল বলেই বলছি। আমার স্ত্রী ছিল অ্যালকোহলিক। ইনফ্যাক্ট মদের নেশাই তার মানসিক রোগের কারণ। ফ্ল্যাটে যখন তখন সে বোতল খুলে বসে যেত, হয়তো কালও। কিন্তু সিঙ্কে ফাঁকা গ্লাস গেল কি করে বলতে পারবো না, তবে নেশার সময় তো তার হুঁশ থাকতো না। একটা গ্লাস রেখে এসে আরেকটা গ্লাসে হয়তো ড্রিঙ্ক ঢেলেছে। কি যে পাগলামি করতো আর কি করতো না, তার সব কিছু আপনাকে বলতে পারবো না, এই মুহূর্তে বলাটা শোভনও নয়। শুধু একটা কথাই বলতে পারি, শি ওয়াজ নট অ্যাট অল নর্মাল। স্লো পয়জনিং এর আতঙ্কটা তবে সেই অস্বাভাবিকতারই লক্ষণ? অবশ্যই। কে তাকে মারতে যাবে বলুন? কেন মারবে? কি হবে মেরে? হুম। মিতিন মাথা নাড়ল। ওই আতঙ্কটা কাটানোর জন্যে আমি ওকে একটা রক্ত পরীক্ষা করতে বলেছিলাম, আর্সেনিক টেস্ট। বৃহস্পতি শুক্রর মধ্যে রিপোর্ট এসে যাওয়ার কথা। রিপোর্টটা আনা হয়েছিল কিনা বলতে পারেন? না, আমি তো ব্যাপারটা জানিই না। তবে পুলিশ কাল তন্ন তন্ন করে সব খুঁজছিল, পেলে তো নিয়েই যেত। তা অবশ্য ঠিক। আর একটা কোয়েশ্চেন, লাবণ্য দেবীর মৃত্যুর খবরটা যখন পান তখন নিশ্চয়ই আপনি অফিসে? হ্যাঁ, 11টা নাগাদ ফিরলাম হায়দ্রাবাদ থেকে। তারপর বাড়িতে ঘন্টা দুয়েক রেস্ট নিয়েই তো বেরিয়ে গেছি। তখন লাবণ্য দেবী কি করছিলেন? ঘরেই ছিল, আয়নার সামনে বসে কি সব মাখছিল মুখে। তার মানে তখনও উনি নর্মাল মুডে? জানি না, এত জেরা করছেন কেন? অনিমেষ হঠাৎই অস্থির, কবজি উল্টে ঘুড়ি দেখে বলল, আপনি এখন আসুন তো, বাড়িতে ভিড় হয়ে যাওয়ার আগে আমাকে খানিকক্ষণ একা থাকতে দিন। সরি সরি। মিতিনও উঠে দাঁড়ালো, দরজার দিকে যেতে গিয়েও ঘুরে তাকিয়েছে। আপনার মেয়ে জামাই কি বডি আনতে গেছেন? আরও অনেকেই আছে সঙ্গে, আমার শ্যালক প্লাস কয়েকজন বন্ধু রিলেটিভ। আপনাদের কাজের মেয়েটিকে দেখলাম না তো, সে কোথায়? মালতী? সম্ভবত নিজের ঘরে। তার সঙ্গে একটু কথা বলা যায়? ওকেও জ্বালাবেন? অনিমেষের গলায় ঝাঁজ। আমার সার্ভেন্ট রুমে বাইরে থেকেও ঢোকা যায়, বেরিয়ে বাঁ সাইডে দরজা আছে, সেখানে নক করুন। অনুগ্রহ করে মাথায় রাখবেন, পুলিশ ওকে যথেষ্ট হ্যারাস করেছে। সি ইজ ইন স্টেট অফ শক। সত্যিই যেন ঘাবড়ে আছে মালতী, মুখে প্রায় কথা ফুটছে না। মিতিন পুলিশের লোক নয় জেনে খানিকটা যেন আশ্বস্ত হলেও বছর কুড়িক স্বাস্থ্যবতী মেয়েটি। ছোট্ট ঘরে সরু তক্তপোষে বসতে পড়ল মিতিনকে। প্রায় আসবাবহীন ঘর, বেটে একখানা আলমারির মাথায় আয়না আর সাজগোজের নানান সরঞ্জাম। আলনায় ঝুলছে জামা কাপড়, সস্তার নয়, সালোয়ার কামিজগুলো বেশ দামি। মিতিন কোমল গলায় বলল, তুমি নার্ভাস হয়েও না, ভেবে চিনতে আমায় খালি 2-4টে উত্তর দাও। কাল তুমি
কখন দেখলে উনি মারা গেছেন? আমি প্রথমটা বুঝিনি উনি বেঁচে নেই। ঘরে ঢুকে পেছন দরজাটা দিয়ে ওদিকে গেছি, দেখি মামি কেমন ভাবে যেন পড়ে আছে বিছানায়। কষবে ফেনা গড়াচ্ছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দিদি জামাইবাবুকে ফোন করলাম। ওরা এসে বলল, ওরা দেখেই বুঝে গেল লাবণ্য দেবী মারা গেছেন। না না, দিদি তো প্রথমে মামির হাতটা তুলে নাড়ি দেখলো, সঙ্গে সঙ্গে মুখটা কেমন হয়ে গেল দিদির। বললো, সর্বনাশ, বডি তো ঠান্ডা। তারপর দিদির সঙ্গে সঙ্গে ফোন করেছে ডাক্তারবাবুকে, জামাইবাবুকে, মামাবাবুকে। দুজনেই এসে পড়লো 10-15 মিনিটের মধ্যে। ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করে বলল অনেকক্ষণ আগেই নাকি মারা গেছে। উনিই তো মামাবাবুকে বলল, পুলিশে খবর দিন, মৃত্যুটায় গন্ডগোল আছে। মামাবাবুর তখন কি করুণ দশা। কতবার ডাক্তারবাবুকে বলল, পুলিশের ঝামেলায় গিয়ে কি লাভ, জানেনই তো মাথার গোলমাল ছিল। এখন পুলিশ এলে চারদিকে তো শুধু কাদা ছিটবে। তাও ডাক্তারবাবুটা কিছুতেই সার্টিফিকেট দিলেন না। মেয়েটা দিব্যি কুচিয়ে কথা বলছে এখন। আড়ষ্টটা বুঝি কেটেছে। মিতিন চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, আচ্ছা মালতী, তোমার কি মনে হয় তোমার মামির মাথায় কি সত্যিই গোলমাল ছিল? কি জানি বাপু, পাগল কাকে বলে। মালতী ঠোঁট উল্টালো। তবে হঠাৎ হঠাৎ ক্ষেপে যেত খুব। শ্রীরাধিকে তখন মা চণ্ডী, হাত পা ছুটছে, আছড়ে আছড়ে জিনিসপত্র ভাঙছে। শ্রীরাধিকে শব্দটা কানে লাগলো মিতিনের, মালতীর বাচনভঙ্গিও। কয়েক পাল মালতীকে দেখে নিয়ে বলল, কালও কি উনি কোনো কারণে মাথা গরম করেছিলেন? না না, কাল তো মন মেজাজ ভালোই। অবশ্য দুপুরের পর কি হয়েছে বলতে পারবো না। কেন? দুপুর 2টোর পর তো আমি বেরিয়ে গেছি। কোথায়? বাড়ি, 55 তলায়। শুক্রবার করে দুপুরে যাই, ফিরি সেই সন্ধে। প্রত্যেক শুক্রবার? সেই যবে থেকে কাজ করছো? এ বাড়িতে তো বেশি দিন আসিনি, জোর 5 মাস। ও। মিতিনের ভুরু ফের জড়ো হয়েছে। কাল কখন ফিরেছিলে? 6:30 হবে। দুপুরে যখন বেরোলে মামবাবু বাড়িতে ছিলেন? না, তার আগেই তো খেয়ে দিয়ে অফিস চলে গেল। বলতে বলতে মালতী আচমকা মিতিনের হাত চেপে ধরেছে। বিশ্বাস করুন দিদি, মামাবাবুর কিন্তু কোনো দোষ নেই, মানুষটা বড় ভালো, প্রাণে খুব দয়া মায়া। তাই বুঝি? মিতিন ঝলক চোখ বোলালো আলনায়, খানিক তীর্যক সুরেই বলল, তোমার ড্রেসগুলো ভারী সুন্দর। কে দিয়েছে, তোমার মামাবাবু? এগুলো বেশিরভাগই দিদির, রুমকি দিদির। আমাকে দিয়েছে। ও আচ্ছা। পুলিশ মামাবাবুকে খুব জেরা করেছে দিদি, আমাকেও। আপনারা একটু দেখবেন। মিতিনকে সম্ভবত খবরের কাগজের লোক বলে ধরে নিয়েছে মালতী। ভুলটা না ভাঙিয়ে মিতিন বেরিয়ে এলো। লিফটে নিচে নেমে গেটের সামনে থেকে ট্যাক্সি ধরেছে। সিটে হেলান দিয়ে ভাবার চেষ্টা করছিল আজই এমারেল্ড টাওয়ারে ছুটে এসে লাভ হলো কিনা, কিংবা কতটা হলো। না, ঠাউর করা কঠিন। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সবটাই ধোয়া। ততক্ষণ ধৈর্য ধরতেই হবে। নিস্তরঙ্গ কাটল 3টে দিন। বুধবার সন্ধে সুবীর হালদারের ফোন। পিএম রিপোর্ট পেয়ে গেছি ম্যাডাম। কি বেরোলো? যা ভেবেছি তাই, বিষেই মৃত্যু। পয়জনিংয়ের এফেক্ট, ব্রেনের ভাইটাল সেন্টারে হ্যামারেজ, কার্ডিয়াক সেন্টারে রক্ত সঞ্চালন বন্ধ এবং অক্কা। ও। মিতিন নিরুত্তেজ। কি বিষ? আর্সেনিকই হবে, হুইস্কিতে মেশানো ছিল হেভি ডোজে।
কিন্তু আর্সেনিকে কি ওভাবে গ্যাজলা বেরোয়? ওসব নিয়ে আপনি ভাবুন। গ্লাসের গায়ে দুরকম ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, একটা লাবণ্য দেবীর। 2 নম্বরটি কার ধরতে পারলেই কাম ফতে। কাল সকালেই বাড়ির মেম্বারদের হাতের ছাপ নিয়ে নেব। সুবীর গম গম হাসল। কে জানে কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটে বেরোয়। মিতিনের সশ্রেন্দ্রিয় বলছিল, কেসটাকে বোধহয় বেশ সরলীকৃত করে ফেলছে সুবীর। তবে তর্কাতর্কিতে গেল না মিতিন। অনুরোধের সুরে বলল, একটা কথা বলি, ভিজেরা রিপোর্টটার জন্য ওয়েট করলে হতো না? বিষের নেচারটা তাহলে অ্যাকুরেটলি জানা যেত। অসম্ভব, আমি একটা দিনও নষ্ট করতে রাজি নই। এমনিই তো মিডিয়া সারাক্ষণ পুলিশকে ডলছে আমরা নাকি গদাই লস্করি চালে হাঁটি। কোনো কমমেন্ট নই। ঠিক আছে ঠিক আছে, যান ও বাড়ি, তবে কাল সন্ধে। কেন বলুন তো? ভাবছিলাম ফ্যামিলির লোকগুলোকে আর একবার বাজিয়ে দেখি। মিতিনের স্বরে মধু ঝরল। আপনারাই কাজের সুবিধে হবে। আগেও তো দেখেছেন, পুলিশি কেসে ইনভলভড হলেও আমি কোনো ক্রেডিট দাবি করি না। সুতরাং সুনাম হলে তাও তো আপনাদেরই। বেশ, দিলাম একটা বেলা, করুন পণ্ডশ্রম। টেলিফোন রেখে মিতিন গুম হয়ে বসে রইল কিছুক্ষণ। ব্যক্তিগত সৌহার্দ্যের জোরে খানিকটা সময় সে পেল বটে, কিন্তু এগোবে কোন পথে? শেষ হলো মিতিনের বিষ গল্পটির 2য় অধ্যায়। পরবর্তী পর্ব আমি পরের অডিও স্টোরিতে শোনাবো। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।